আচ্ছা, শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা প্রশ্ন করি, হ্যাঁ? প্রশ্নটা হচ্ছে, আপনারা কি জানেন যে একটা নৌকা, নৌকা চিনেন তো? জি স্যার। জি স্যার। বলেন তো একটা নৌকা ডোবে কখন? মানে মাঝ স্যার নদীতে, মানে কোন রাস্তার জায়গায়? নিচে ছিদ্র থাকে। না না, ওইটা না জিজ্ঞেস স্যার, করি নাই। না পানি থাকবে না স্যার। নৌকের দিকে মাঝ নদীতে বেশি ডোবে নাকি কিনারায় বেশি ডোবে? স্যার কি মাঝ না ভাই? নদীতে। না না, নদী মাঝ কিনারায় নদীতে স্যার। ডোবে না, নৌকা মাঝ নদীতে ডোবে না, মনে রাখেন। নদী সবসময় দেখবেন তীরের কাছাকাছি সে ডুবে যায়, বুঝছেন? এই জন্য বাংলা একটা প্রবাদ আছে যে তীরে এসে তরি ডুবে যায়, বুঝছেন? তরি স্যার মানে আপনি এই নৌকা। কথাটা বললেন শুনে স্যার বুঝলাম স্যার। হ্যাঁ, আমাদের পরীক্ষা তো কাছে গেছে, স্যার আমরা তো এখন তো না পরীক্ষা রেখে দেবো। এই কথাটা মনে রাখেন। এবং দেখবেন আপনার ব্যর্থতাটা ঠিক কখন আসে জানেন? আপনি যখন ঠিক সাফল্যের কাছাকাছি পৌঁছাবেন, ঠিক তখনই আপনার সামনে ব্যর্থতা আসবে। আপনারা দৌড় প্রতিযোগিতা দেখেন না? দৌড় প্রতিযোগিতা, জি স্যার। এই দৌড় স্যার প্রতিযোগিতায় লাস্ট। দেখবেন একজনা ধরেন আগে আছে, হ্যাঁ, ঠিক স্যার। ফিনিশিং লাইন ক্রস করার পূর্বে দেখবেন পাশ থেকে ফুট করে আরেকজন বেরিয়ে যায়, দেখেছেন? জি স্যার, দেখছি স্যার। এই কথাটা কেন বললাম একটু মনে রাখবেন। সেটা হচ্ছে আপনাদের আর কিছুদিন পরেই পরীক্ষা, হ্যাঁ? তো স্বাভাবিকভাবে এই কয়েকদিন শেষ পর। টাইমে দেখবেন অনেক স্টুডেন্টরা পড়াশোনায় খুব হয়ে যায়, মানে কেমন যেন একটু এলোমেলো হয়ে যায়। কেউ কেউ চিন্তা করে এখন কি পড়বো, আবার কেউ কেউ হচ্ছে ওই যে কি বলে ছেড়ে দেয়, আর হবে না, বা কেউ কেউ বলে যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। এই বিভিন্নভাবেই শেষ বেলায় এসে সবার মধ্যে, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা সচেতন না আর কি, তাদের মধ্যে অলসতা কাজ করে। হুম। তো এই ব্যাপারটা নিয়ে আপনারা সবাই সচেতন থাকবেন। একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনার সর্বোচ্চ চেষ্টা চলবে। কথা কি বুঝছেন? এবং জি এই স্যার। সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়, শেষ সময়। কারণ যত দুর্ঘটনা ঘটে সব শেষ সময়ে ঘটে। এই জন্য এই স্যার। সময়টাকে গুরুত্ব দিবেন এবং এই সময়টাই লেখাপড়া আরো জোর দিবেন, বুঝছেন নি? স্যার। হুম। স্যার। স্যার স্টোরি স্যার। স্যার কেমনে বুঝতে পারবো স্যার? স্যার স্টোরি আসলে কেমনে মুখস্থ করবেন? স্টোরির একটা জিনিস বলি, স্টোরি যে গল্পগুলো আছে না, জি বাংলা স্যার। গল্পগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে? স্টোরি তো আপনাদের দুই ধরনের আসবে, একটা হচ্ছে কোনো পুরনো গল্প, রিয়েল। হ্যাঁ, পৌরাণিক কোনো হ্যাঁ। কাহিনী আসতে পারে। পৌরাণিক কাহিনী আসলে আপনাকে ওইটাই লিখতে হবে, এর বাইরে লেখা যাবে না। ভাষাগত দিক কিছু পরিবর্তন করতে পারবেন, কিন্তু গল্পের যে মূল শিক্ষা, সেই শিক্ষাটা ঠিক রাখতে হবে। আর যদি আকস্মিক কোনো ঘটনা দেয়, মানে একটা নতুন একটা ঘটনার দুই তিন লাইন দিয়ে দিল, তখন আপনি হচ্ছে ওই গল্প, একটা গল্প তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনার মনের মতো করে একটা গল্প তৈরি করবেন, এবং যেভাবে গল্প তৈরি করবেন সেভাবে গল্পের নাম দিবেন। বুঝতে পেরেছেন? এছাড়া আপনাদের ইউটিউবে যদি ঘাটেন, তাহলে একটা ফরম্যাট ব্যবহার করে অনেকগুলো স্টোরি লেখা যায়। এই ধরনের অনেক ভিডিও পাবেন। মনের ভুলেও এই স্যার। ভিডিওগুলো অনুসরণ করবেন না, এগুলো সবগুলোই ফেক ভিডিও। এটাতে কোনো কাজে আসবে না, ঠিক আছে? স্যার, আমার গ্রাম স্যার, আমার নাম স্যার, ওই ফরমার দিয়ে তো হইতেছে না স্যার। হ্যাঁ স্যার আমার নাম, আমার গ্রামের নাম এক ফরমার দিয়ে স্যার কেমনে হবে স্যার? হ্যাঁ ভাঙ্গা হ্যাঁ নাম তো হ্যাঁ আমার। হ্যাঁ, ওইটাই ওইটাই, রাইট। হবে না, কমপ্লিটিং স্টোরি হবে না, কারণ শেখ সাদের গল্প আর হচ্ছে রবার্ট ব্রুসের গল্প কি এক হবে কখনো? না স্যার। হবে না, এই জন্য এটা মাথায় রাখবেন। হ্যালো অ- স্যার, নমস্কার। আমি রাহুল বলছিলাম। হ্যাঁ স্যার কেমন রাহুল, কি আছেন? অবস্থা আপনার? হ্যাঁ স্যার, আমি ভালো আছি। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি ক্লাস, হ্যাঁ? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রথমে দেখেন আপনাদের এই যে একটা সামারি আপনাদের জন্য রেডি করেছি। এই সামারিটা হচ্ছে আপনাদের যে বোর্ড প্রশ্নগুলো, সেগুলা অ্যানালাইসিস করে দেখলাম যেটা, সেটা হচ্ছে আপনাদের সেকেন্ড প্যাসেজ যেটা আসে পরীক্ষাতে, যে প্যাসেজ থেকে সামারি লিখতে হয়, এই প্যাসেজগুলোর অধিকাংশই হচ্ছে কোনো না কোনো ব্যক্তি জীবনে নিয়ে, বুঝছেন? জি স্যার। আমি যদি আপনাদের একটু চেক করে দেখাই, দেখেন, সেটা হচ্ছে এই যে ঢাকা বোর্ডের কথা যদি চিন্তা করেন, একটু দেখেন আগে বুঝেন করে। স্যার আজকে আমাদের পরীক্ষার রেজাল্ট দিবেন না? রেজাল্ট আপনাদের খাতা দেখা দেখা হয়নি, দেখি শেষ করতে পারি নাই। আগামী ক্লাসে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? কিছু মনে করেন না। এই দেখেন, না না, ঠিক আছে। এই দেখেন ঢাকা বোর্ডের দ্বিতীয় প্যাসেজ কি এসেছে দেখেন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। আচ্ছা, এরপরে দেখেন হচ্ছে রাজশাহী বোর্ডে কি এসছে, রাজশাহী বোর্ডে এসছে হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। তারপরে হচ্ছে
এই যে যশোর বোর্ডে কি এসেছে দেখেন, যশোর বোর্ডে এসেছে চার্লস ব্যাবেজ। তারপরে হচ্ছে কুমিল্লা বোর্ডে কি এসেছে দেখেন, কুমিল্লা বোর্ডে এসেছে কি জীবনানন্দ দাশ। এরপরে মনে করেন এটা কি বোর্ড, এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ডে এসে দেখেন উইলিয়াম ওটসোথ। এভাবে যদি আপনি চেক করতে থাকেন দেখবেন প্রত্যেকটার। এটা হচ্ছে সিলেট বোর্ড। সিলেট বোর্ডে কে এসে দেখেন, সিলেট বোর্ডে এসে হচ্ছে শেরে বাংলা কে ফজলুল হক। তারপরে হচ্ছে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডে কি এসছে, রাজশাহী বোর্ডে এসছে কই, এই যে রাজশাহী বোর্ডে এসছে হচ্ছে এখানে উইলিয়াম ওটসোথ এসছে। তাহলে দেখেন প্রত্যেকটা বোর্ডেই আপনাদের যে প্রশ্নগুলো এই সেকেন্ড প্যাসেজ, এই সেকেন্ড প্যাসেজ ব্যক্তি জীবনে নিয়ে এসছে। ব্যাপারটা কি খেয়াল করেছেন? এই ব্যক্তি জীবনী নিয়ে যদি আসে আপনার সেকেন্ড প্যাসেজ আসে, তাহলে ধরে নেন সামারিতে আপনাদের 10 মার্কে 10 মার্ক। আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু বুদ্ধি করে আমি যা শিখিয়ে দেবো তাই করবেন, ঠিক আছে? ওকে স্যার। এই দেখেন প্রথমে লিখবেন আগের মতোই, ওই জায়গাটার মতোই, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস অ্যাবাউট, এই যে ব্যক্তির নাম। ক্লিয়ার? যে ব্যক্তির প্যাসেজ হবে সেই ব্যক্তির নামটা লিখে দিবেন। ওকে, জি স্যার। আচ্ছা। এরপরে কি বলবেন, এখানে হি সি দেওয়া আছে দেখেন, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। হি আর সি, সেটা তো পুরুষ মানুষও হইতে পারে, মহিলা মানুষও হইতে পারে, ঠিক কিনা? জি স্যার। তো পুরুষ হলে হি লিখবেন আর মহিলা হলে সি লিখবেন। এরপর লিখবেন হি সি ওয়াজ বর্ন ইন, এখানে জেলার নাম দিবেন। সেখানে মনে করেন আপনাদের থানার নাম থাকতে পারে, গ্রাম পাড়া মহল্লার নামও থাকতে পারে, সেই সাথে জেলার নামও থাকবে। যদি জেলার নাম থাকে তাহলে অবশ্যই জেলার নামটাই ব্যবহার করবেন, বাকিগুলোর দরকার নেই, কারণ সামারিতে আপনাকে ছোট করতে হবে, তাই না? এই জন্য শুধু জেলার নাম ব্যবহার করবেন। আর এই জায়গাতে তার জন্মের যে তারিখটা, সেই তারিখটা ব্যবহার করবেন। তারিখ বলতে সালটা ব্যবহার করবেন শুধু। সেখানে তারিখ যে থাকতে পারে, মাসের নাম থাকতে পারে, তারিখ দেওয়া থাকতে পারে, ওইগুলা বাদ দিয়ে শুধু সালটা নেবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে কি করবেন, হিসি অবটেন্ড হিজ হার, শিক্ষার নাম। মানে মানুষ তো লেখাপড়া করে, লেখাপড়া করতে গিয়ে তার প্রথম যে তার শিক্ষা জীবনের প্রথম সার্টিফিকেট যেটা, শিক্ষার যে নামটা, সেটা এইচএসসি হতে পারে, তারপরে হচ্ছে বিএসসি হতে পারে, তারপরে হচ্ছে ডিগ্রি কি বলে অনার্স হতে পারে, এমএসসি, মাস্টার্স ডিগ্রি, তারপরে হচ্ছে এমএ, এরপরে হচ্ছে মনে করেন পিএইচডি ডিগ্রি, যত শিক্ষা আছে আর কি, যেগুলো দেওয়া থাকবে সেটা লিখবেন এখানে একটা, প্রথমটা লিখবেন। এরপরে হচ্ছে এই জায়গাতে লিখবেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে এই ডিগ্রিটা অর্জন করেছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন। ক্লিয়ার? জি স্যার। আর এই জায়গাতে দিবেন সেই সালটা, যে সালে ও পাশ করছে সেই সালটা ব্যবহার করবেন এই জায়গায়। আচ্ছা, একটা মানুষ তো একাধিক ডিগ্রি অর্জন করতে পারে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। জি স্যার। ঠিক একাধিক ডিগ্রি যদি অর্জন করে তাহলে এই যে এইগুলো দিয়ে দিবেন, এখানে আবার নতুন করে শিক্ষার সেই ডিগ্রির নামটা দিবেন, তারপরে এখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিবেন, তারপরে এখানে আবার ওই সালটা দিবেন। আবার আরো যদি থাকে তাহলে আবার সেই শিক্ষার ডিগ্রির নাম, তারপরে আবার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আবার হচ্ছে সালের নাম, যে কটা থাকবে আর কি, দুটো থাকলে দুইটা, তিনটা থাকলে তিনটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই জায়গাতে একটা দিতে হবে, এই একটা লাইন আপনাদের প্যাসেজ থেকে কপি করে নেবেন, একটা লাইন, অনলি একটা লাইন। এই লাইনটা হচ্ছে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কারণে তো বিখ্যাত, যার কারণেই তো তার গল্পটা আপনার পরীক্ষায় আসবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। যেমন চার্লস ব্যাবেজ কেন বিখ্যাত কনসে? স্যার এই যে স্যার এই যে কম্পিউটার কম্পিউটার আবিষ্কার করেছে, রাইট, ওইটার জন্য বিখ্যাত। আচ্ছা, তারপরে মনে করেন কাজী নজরুল ইসলাম যদি আসে, কাজী নজরুল ইসলাম কেন বিখ্যাত? বিদ্রোহী কবি হিসেবে। সে হচ্ছে আমাদের জাতীয় কবি, তারপরে সে বিদ্রোহী কবি, তারপরে সে হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারপরে তার গানগুলো মুক্তিযোদ্ধাদের ইন্সপায়ার করেছিল, তাই না? আচ্ছা, হ্যাঁ স্যার। এইরকম প্রত্যেকটা ব্যক্তির কোনো না কোনো একটা বিশেষ কারণেই ওই মানুষটার নাম বই পুস্তকে লেখা হয়েছে এবং আপনাদের পরীক্ষায় আসবে, ঠিক কিনা? ওই সেই হ্যাঁ বিশেষ স্যার। কারণটা আপনারা এই জায়গায় লিখবেন। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ স্যার। স্যার। প্যাসেজের মধ্যেই পাবেন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদের করে দেখাচ্ছি। আর এরপরে স্যার কমন, কোনো ব্যক্তি সম্বন্ধে যখন কোনো সামারি আসবে তখন স্যার তার যে কয়টা শিক্ষা জীবনে সে যে কয়টা ডিগ্রি অর্জন করেছে বা যে কয়টা মানে পরীক্ষার রেজাল্ট সেগুলো সবগুলো আমরা দেবো, যেগুলো প্রশ্নে উল্লেখ থাকবে। উল্লেখ থাকবে, হ্যাঁ হ্যাঁ, যে কটা প্রশ্ন উল্লেখ থাকবে, রাইট। আচ্ছা, এরপরে এই জায়গায় আসেন, দ্যার ইজ নো ডাউট পিপল উইল রিমেম্বার হিম হার ফর হিজ হার গ্রেট ওয়ার্কস। এই লাইনটা একদম কপি, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা সামারির ক্ষেত্রে লিখবেন।
তারপরে বলবেন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড বিকাম, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কোনো মানুষ যদি অ্যাওয়ার্ড পেয়ে থাকে, তাহলে বলবেন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, এবং সেই অ্যাওয়ার্ডের নামটাই জায়গায় দিবেন, ঠিক আছে? জি স্যার। এবং সেই অ্যাওয়ার্ডটা কত সালে পেয়েছে সেই সালটাই জায়গায় দিবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, কোনো মানুষ যদি অ্যাওয়ার্ড না পেয়ে থাকে, অ্যাওয়ার্ড পায় নাই, কিন্তু সে কোনো কিছু হয়েছে জীবনে, কেউ প্রফেসর হয়েছে, কেউ কোনো জায়গার প্রাইম মিনিস্টার হয়েছে, কেউ প্রেসিডেন্ট হয়েছে, যদি অ্যাওয়ার্ড না পেয়ে থাকে তাহলে এই বিকেম শব্দটা ব্যবহার করবেন, ঠিক আছে? অ্যাওয়ার্ড পাইলে এইটা, আর অ্যাওয়ার্ড না পাইলে বিকেম, ঠিক আছে? এইখানে স্যার সে যদি একটা জায়গায় দুইটা অ্যাওয়ার্ডও পায়, মানে যে কয়টা অ্যাওয়ার্ড জি স্যার। দিয়ে দিবেন, হ্যাঁ, এরপরে কমা দিয়ে অ্যাওয়ার্ডের নাম দিয়ে সালটা দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, মানে একের পর এক দিয়ে দেবো। হ্যাঁ, একের পর এক শুধু কমা দিবেন, একটা কমা দিয়ে অ্যাওয়ার্ডের নাম দিবেন, তারপরে হচ্ছে একটা প্রিপোজিশন দিয়ে তারপরে সেই সালের নামটা দিবেন, মানে প্রিপোজিশন একটা দিবেন। এই যে ধরেন আমি এই যে থেকে যদি আবার জাস্ট আপনাদের লিখিয়ে দেখাই দরকার হয়, ধরেন আমরা বললাম এরকম যে হচ্ছে আর একটা অ্যাওয়ার্ডের নাম, হ্যাঁ, আর একটা অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডের নাম, আর একটা অ্যাওয়ার্ডের নাম, তারপরে একটা প্রিপোজিশন, তারপরে হচ্ছে আবার সালের নাম, ব্যাস। এই যে কটা থাকবে এরকম ভাবে দিবেন, ঠিক আছে? বুঝছেন কি না? হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে দেখেন এই লাইনটা কমন, দ্য গ্রেট পারসন হ্যাড ডাইড ইন, যে সালে মানে যে জেলায় মারা গেছে শুধু সেই জেলার নামটা ব্যবহার করবেন, এরপরে ইনের পরে যে সালে মারা গেছে সেই সালটা ব্যবহার করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে বলবেন ফাইনালি উই ক্যান সে দ্যাট হি শি ইজ এ মডেল টু ফলো, ব্যাস। ফলোর পরে এরপরে একটা জিনিস লিখে দিন, সেটা হচ্ছে ফর আস, ফর আস। বুঝছেন নি ব্যাপার? জি স্যার। ব্যাস, শেষ। এইটা যদি লেখেন ইনশাল্লাহ 10-এর মধ্যে 10, বুঝলেন? স্যার যদি 10 নাও দেয় তো মনে করেন যে আমার কমপক্ষে 9 পাবেন। বলেন, প্রশ্ন আছে? স্যার আমার একটা কথা হুম হুম স্যার আমার একটা কথা ছিল স্যার। হুম হুম স্যার আপনাকে আমি একটা সামারি লিখে পাঠিয়েছিলাম স্যার, ওইটা কি মানে মোটামুটি হয়েছে স্যার? আমি তো এটা দেখিনি। ও, আইমান না? স্যার। কি নাম? জি স্যার, জি স্যার, আইমান স্যার। আচ্ছা, আমি তাহলে ক্লাস শেষ করে দেখবো নি এখন জি আর। স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনাকে তো কোনো রেসপন্স করি নাই না, মানে ওই সামারি পাঠানোর পরে আমি কি কোনো রেসপন্স করেছি আপনার হোয়াটসঅ্যাপে? জি না স্যার। তাহলে দেখি নাই। জি আচ্ছা স্যার। স্যার আমিও পাঠাইছি। আচ্ছা, ঠিক আছে, দেখবো না, যে যারা পাঠাইছেন সবারটাই দেখবো না। এবার দেখেন, তাহলে এটা আমরা একটা করে দেখাই। দেখেন, আমরা একটা প্র্যাকটিক্যাল করে দেখাই। কার কাছ থেকে কথা রিপিট আসে? আইমান। আইমান মিউট করে রাখেন, হ্যাঁ। দেখেন, তাহলে কই রাখলাম, দেখেন, তাহলে আমরা প্রথম প্যাসেজটাই করি। প্রথম প্যাসেজটা কে? প্রথম প্যাসেজটা হচ্ছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, না? ওকে, এটাই করি। তাহলে আমরা প্রথম গ্যাপে কি করব, এই মহিউদ্দিন জাহাঙ্গীরের নাম নিলেন, এই মহিউদ্দিন জাহাঙ্গীরের নামটা আমরা এই যে এই জায়গায় দিয়ে দিব, দিলাম। এরপরে মহিউদ্দিন জাহাঙ্গীর তো পুরুষ মানুষ, তাই না? এই জন্য আমরা বলবো হি। এবার দেখেন কোথায় জন্ম নিচ্ছে, কোন জেলায় জন্ম নিচ্ছে, খেয়াল করেন। সেটা হচ্ছে ওয়াজ অ্যান অফিসার ইন দ্য আর্মি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার অফ 1971। হি ওয়াজ বর্ন ইন মার্চ 1949 অ্যাট রামগঞ্জ ভিলেজ আন্ডার হবিগঞ্জ, বাবুগঞ্জ থানা, ইন বরিশাল ডিস্ট্রিক্ট। তাহলে আমরা জাস্ট কি নেবো, শুধু বরিশালটুকু নেবো, ঠিক আছে? জি স্যার। দেখেন কত সহজ, এই জেলার নামে বরিশাল দিলাম। এবার আমরা সালটা দিব, কত সাল? সালটা 1949 সাল। এই যে 1949, এই তারিখ সব বাদ,
জাস্ট 1949 দিবেন। এই 1949 দিয়ে দিলাম। এরপরে এনটা ঠিক করে নেন। এবার হি অবটেন হিজ হার এইচএসসি, এই কত সাল মানে কি ডিগ্রি আছে দেখেন, ডিগ্রির নামটা হচ্ছে কই, ডিগ্রি কি ডিগ্রি, এই যে দেখেন হি কমপ্লিটেড হিজ এইচএসসি ফ্রম বরিশাল বিএম কলেজ। এখানে তো দেওয়া নাই, কত সালে দেওয়া আছে কথা কন, না স্যার। দেওয়া নাই। তাহলে জাস্ট আমরা হচ্ছে এই যে প্রতিষ্ঠানের নামটা নিলাম, প্রতিষ্ঠানের নামটা নিলাম দেখেন, আমরা এখানে ব্যবহার করব হচ্ছে এইচএসসি, না শিক্ষার হচ্ছে এইচএসসি, এইচ এইচএসসি নিলাম। আর এখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিব। ওকে, নাম দিয়ে দেন। দেওয়ার পরে হচ্ছে এখানে তো আর তারিখ দেওয়া নাই, সাল দেওয়া নাই আছে, এই জন্য আমরা এখানে সালটা দিব না, ঠিক আছে, নাই তার না থাকলে আর পাবেন কোথায়। এরপরে কি আছে দেখেন, ইন 1967 হি টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্টাডিজ ঢাকা ইউনিভার্সিটি। দেখেন ওর আর কোনো কিন্তু শিক্ষাগত ইয়ে নাই, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল ঠিকই, কিন্তু আর ওইখানে কবে পাস করছে কি করে নাই সে ধরনের কোনো ইতিহাস এখানে দেওয়া নাই আছে। না স্যার। ওকে, যেহেতু একটা লাইনই হলো, আমরা এই লাইনটা তো নিতেই পারি, ঠিক কিনা, ভর্তি হওয়া পর্যন্ত নিতে পারি কিনা, জি স্যার। যেহেতু ছোট হয়ে যাচ্ছে আপনি না চাইলেও অসুবিধা নাই, এই পর্যন্ত নিলে একটু ভালো হয়, তাই এই পর্যন্ত নিয়ে নেবেন। এখন এটা আমরা একটু চেঞ্জ করে দিই। চেঞ্জটা কিভাবে করবেন, এই যে সালটাকে আমরা শেষে দিয়ে দিব। দেখেন আমরা এটা বড় হাতের অক্ষর করে দিলাম, হি টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স ইন ঢাকা ইউনিভার্সিটি, এখানে আমরা বলবো হচ্ছে ওই যে সালটা, ব্যাস। তাহলে একটু চেঞ্জ হলো আগের থেকে আর কি, বুঝতে পেরেছেন কি কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আমরা কি করব, তার বিশেষ কৃতিত্ব। এখন দেখেন তার বিশেষ কৃতিত্বের মধ্যে কি আছে, তার বিশেষ কৃতিত্ব হচ্ছে সে হচ্ছে কি করেছে, এই যে ক্যাডেট পাকিস্তান মিলিটারি আর্মিতে যোগদান করেছে। আচ্ছা, তারপরে হি ওয়াজ কমিশন ইন দ্য ইঞ্জিনিয়ারিং ক্রপস 1968 হি ওয়াজ প্রমোটেড টু দ্য র্যাঙ্ক অফ ক্যাপ্টেন। তারপরে হচ্ছে আচ্ছা এইটা তার বিশেষ কৃতিত্ব, হি ওয়াজ অ্যান অফিসার ইন সেক্টর অফ 7 অফ দ্য মুক্তি বাহিনী। এটার সে ওই যে যুদ্ধে ইয়ে করেছে, কি বলে, যুদ্ধে অংশগ্রহণ করেছিল দেখে তো সে তার নামটা এখানে আসছে, ঠিক কিনা? জি স্যার। ওকে, তাহলে এই লাইনটা আমরা নিতে পারি যে হি ওয়াজ অ্যান অফিসার ইন সেক্টর 7 অফ দ্য মুক্তি বাহিনী। ওকে, এই লাইনটা নিয়ে নেন তার বিশেষ কৃতিত্বের জায়গায়, এই যে এই লাইনের জায়গায় আমরা এটা দিয়ে দিলাম। এরপর আগের মতো, দেয়ার ইজ নো ডাউট পিপুল উইল রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ওয়ার্কস। আচ্ছা, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, দেখেন সে কোনো অ্যাওয়ার্ড পেয়েছে কিনা, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, হ্যাঁ এই যে অ্যাওয়ার্ড পেয়েছে দেখেন। তাহলে আমরা কি বলে দেবো যে অ্যাওয়ার্ডের নাম হচ্ছে দ্য হাইয়েস্ট স্টেট অনার অফ বীরশ্রেষ্ঠ। ওকে, দেখেন এটা নিয়ে নেন। তারিখ দেওয়া আছে কি, তারিখ দেওয়া নাই, না থাকলে নাই। কই জানি অ্যাওয়ার্ডের নাম হচ্ছে হি বিকাম, এইটা দেখেন, এই হি অ্যাওয়ার্ডেড, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য হাইয়েস্ট স্টেট অনার অফ বীরশ্রেষ্ঠ। ক্লিয়ার? বাদ। স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে দি গ্রেট পারসন হ্যাড ডাইড ইন, দেখেন কোথায় মারা গেছে, কখন মারা গেছে, মারা সালটা নেন। সে হচ্ছে মারা গেছে হচ্ছে হি ওয়াজ কিল, দেখেন এই যে 1971 সালে, হ্যাঁ 1971 সালে কোন জায়গাতে, সেটা হচ্ছে অন দ্য ব্যাংক অফ মহানন্দা রিভার, জেলার নাম নাই, এইটা নেন, অন দ্য ব্যাংক অফ মহানন্দা রিভার, এটা হচ্ছে স্থান, নিয়ে নেন। এই ইনটা দেওয়া যাবে না, অনটা দিবেন। অন দ্য ব্যাংক অফ মহানন্দা রিভার কত সালে, ইন 1971। কি বুঝতে পারলেন কি? জি স্যার। জি স্যার। তারপরে ফাইনালি উই ক্যান সে দ্যাট হি ইজ এ মডেল টু ফলো ফর আস, ব্যাস।
দেখেন কত সুন্দর একটা সামারি হয়ে গেল। আপনার ঠিক যা লাগবে তাই আছে। স্যার দেখতে তো অনেক বড় মনে হইতেছে। আরে না, কয় লাইন হবে? লেখাগুলো বড় আছে এই জন্য বড় মনে হয়েছে। এখানে কয় লাইন দেখেন, এইটুকু। এই যে এটা হচ্ছে 1 লাইন, তারপরে হচ্ছে 1 লাইন 2 লাইন, তারপরে হচ্ছে এই যে 3 লাইন, তারপরে হচ্ছে 4 লাইন, তারপরে হচ্ছে এই যে 5 6 7 লাইন হয়েছে আর কি। এখন মনে করেন যদি বেশি বড় হয় নাই একটা এই প্যাসেজটার, যদি আপনি মূল প্যাসেজ যান তাহলে মূল প্যাসেজের 4 ভাগের 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। যদি বেশি বড় বড় মনে হয় তাহলে এর মধ্যে দেখেন আননেসেসারি কোনো সেন্টেন্স যদি থাকে তাহলে বাদ দিয়ে দিবেন। এই যে লাস্ট লাইনটা দরকার নাই, লাস্ট লাইনটা আননেসেসারি। ফাইনালি উই ক্যান সে দ্যাট হি ইজ এ মডেল টু ফলো ফর আস, না দিলে অসুবিধা নাই। বুঝতে পেরেছেন? জি স্যার। তারপরে হচ্ছে এই যে এই লাইনটাও অতটা নেসেসারি না। দেয়ার ইজ নো ডাউট পিপল উইল রিমেম্বার হিম ফর হিজ গ্রেট ওয়ার্ক, এই লাইনটাও অত নেসেসারি না, কারণ এই লাইনটাগুলো আমার নিজে নিজে ঢুকানো, ঠিক না? যদি জি দেখেন যে স্যার। বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, বড় হয়ে গেলে এই লাস্ট লাইনটা নেবেন না আর এই লাইনটা নেবেন না, ব্যাস তাইলেই হয়েছে। ঠিক আছে? জি স্যার। ওকে, বলেন সামারি নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। আর যদি দেখেন কোনো ব্যক্তি আসেনি তাহলে এই যে আগে যে নিয়ম শিখাই দিচ্ছে ওই নিয়মে করে দিবেন, শেষ। ওকে, এইবার আসেন হচ্ছে, এইবার হচ্ছে আমরা আমাদের আজকের টপিক ছিল কি ডাব্লিউএস কোশ্চেন, ঠিক না? জি স্যার। ওকে, ভিডিও না দেখলে কিন্তু পারবেন না বলে দিলাম আগেই। দেখেন আমি আপনাদের জন্য একটা প্যাসেজ উঠাইছি, মেডে। মেডের প্যাসেজটা সবার পড়া আছে না? না জি স্যার। স্যার। আমার ওকে, কাছে দেখেন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কই, এই যে প্রশ্ন, প্রথম প্রশ্ন দেখেন। স্যার আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন। বলছি কি স্যার, আপনি ওই যে আমাদের প্যারাগ্রাফের জন্য 3টা ফরম্যাট দিছিলেন না? হুম হুম। এখন স্যার ওই ফরম্যাট 3টা তো আমি পাইছি, কিন্তু স্যার ওই ফরম্যাট 3টার বাংলা মিনিংটা স্যার আপনি স্যার পাইনি স্যার। বাংলা মিনিং তো করে দিন নাই, ওইটা কপি করে ওই গুগল, আচ্ছা বাংলা মিনিং আমি দিয়ে দেবো না আপনাদের, জান, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, আর প্যারাগ্রাফ আর কম্পোজিশনের ব্যাপারে একটা কথা আপনাদেরকে মনে হয় পূর্বেই বলেছি, এই ফরম্যাটগুলো তখনই ব্যবহার করবেন যখন কমন পাবেন না, ঠিক আছে? শুধুমাত্র এই ফরম্যাটের উপর ডিপেন্ড করবেন না। বুঝতে পেরেছেন কিনা? মানে এমন যেন করবেন না যে শুধু ফরম্যাটগুলোই পড়েছেন আর কোনো প্যারাগ্রাফ পড়েন নাই, ঠিক আছে? আপনাদের সাজেশনের মধ্যে যেগুলো দিয়েছি এগুলো কিন্তু কমন আসবে, প্যারাগ্রাফ এবং কম্পোজিশন কিন্তু কমন আসবে 100%। তো সেই ক্ষেত্রে সাজেশন অনুযায়ী প্যারাগ্রাফগুলো পড়ে ফেলবেন, প্যারাগ্রাফ আর কম্পোজিশন। যখন একবারে কমন আসবে না তখন হিসাব আলাদা, তখন ওই যে ফরম্যাটটা লিখে দিবেন, কারণ এই ফরম্যাটে আপনি 10-এর মধ্যে 5-এর বেশি কিন্তু পাবেন না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন দেখেন হোয়াট ডাজ মেডে কমেমরেট, মেডে কি ইয়ে করে, স্মরণ করে, তাহলে এটাকে সাজায় নেন, কিভাবে নেবেন বলেন, আপনারাই বলেন, কি কেমন ভিডিও দেখলেন দেখি। মেডে কমেমরেট। মে ডে, তারপরে কমেমরেট। কমেমরেট, কমেমরেট, আর এখানে ডাক ছিল না, জি স্যার। তাহলে এখানে আমরা একটা এজ যোগ করে দেবো, ঠিক কিনা? জি স্যার। এবার বলেন মেডে কি স্মরণ করে, ওই প্যাসেজে চলে যান, দেখেন ওইখান থেকে আমরা নিয়ে নেব এখন। মেডে কমেমরেট, এই যে কমেমরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল, এই পর্যন্ত নিলেই হয়েছে। বুঝতে পেরেছেন? আপনি চাইলে এখানে পুরোটাও নিতে পারেন, আবার এই যে প্রথম ফ্রেজটাও নিতে পারেন। ক্লিয়ার কিনা? জি স্যার। ওই জন্যই এই দেখেন, তাহলে আমরা নিব হচ্ছে এই পর্যন্ত। এই এবার দেখেন, আপনি যদি এই নিয়মটা না জানেন আপনি কি করবেন জানেন? আপনি হচ্ছে এইখান থেকে শুরু করে, ওই জানি স্টুডেন্টটা কি করবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই নিয়ে নেবে, ঠিক কিনা? জি স্যার। ওইটুকু নেওয়া যাবে না, যতটুকু দরকার ততটুকু এখান থেকে নেবেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখেন। পরের প্রশ্নটা হচ্ছে, দেখেন, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড দ্য
হিস্টোরিক ইভেন্টস অফ মে 1 টেক প্লেস। তাহলে বলেন এখান থেকে আমরা কি নিব? বলেন। The the দি historic হিস্টোরিক ইভেন্টস events অফ মে 1 on first তারপরে কি নিব? take past tense. Take place. গুড, টুক প্লেস নিব, রাইট, টুক প্লেস, টুক প্লেস। এবার প্রথমে নেব হচ্ছে কি, আগে বলছে হোয়েন আর হোয়ার, তাহলে আগে নেব নি, একটা স্থান নিই অথবা সময় নিই, যেটা নেন অসুবিধা নাই। কোনটা নেব? কারণ আমরা স্থানটা নিলাম কোথায়, প্যাসেজের মধ্যে আছে, কোথায় আছে দেখেন, টুক প্লেস কোথায় কোথায় কোথায়, হিস্টোরিক্যাল ইভেন্টস, Sir, at the McCormick last night. দাঁড়ান কোথায় পাওয়া যাবেন, অ্যাট দা, এই হাফ অফ দা, না এটা না, হ্যাঁ এটাই, কিন্তু এই যে নিয়ার আছে, নিয়ার, নিয়ার দিয়ে শুরু হয়েছে না একটা, এই যে নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, ক্লিয়ার, নিকটে ঘটনা তো, অথবা ওইটাও নেন অসুবিধা নাই, এই অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো। এত যদি না নেন তাহলে এইটুকু নিলেও হবে, এই যে ইন শিকাগোটা নিলেও হবে। বুঝতে পেরেছেন কি? এটাই তো স্থান নাকি? আর যদি মনে করেন যে না পুরোটা নেব, পুরো স্থানটা নিতে পারেন, অসুবিধা নেই। এই যে পুরোটা নিয়ে নিলাম, নিয়ে এখানে বসাই দিব এখন। এই যে দ্য হিস্টোরিক ইভেন্টস অফ মে 1 টুক প্লেস অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো। এবার কখন কনসে, কখন, কেউ কথা বলে না কেন? এই যে 1886 সাল, কখন বলবেন? ইন 1886। বুঝতে পেরেছেন? ক্লিয়ার কিনা কন? জি স্যার। ওকে, বলবেন। এইবার দেখেন, হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, বলেন কিভাবে নেবেন? The workers দি ওয়ার্কার্স, তারপর struggled স্ট্রাগলড ফর, তারপর জি এইবার কিসের দিয়ে বাদ দাবিতে? ওই যে 8 ঘন্টা কর্মদিবস, ঠিক কিনা? এই দেখেন 8 ঘন্টা কর্মদিবস কই, এই যে 8 আওয়ার ওয়ার্ক ডে, এইটুকু শুধু। এই যে দেখেন, দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার বলেন হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পুলিশ অ্যাটাক দ্য স্ট্রাইকার্স, বলেন কি লিখবেন? এখন এই যে কনজাংশন আছে না, এইটুকু আগে নিয়ে নেন, হোয়াট হ্যাপেন্ড যখন থাকবে তখন পুরো ঘটনাটা আগে লিখবেন, বুঝছেন? তারপরে এটা লিখে দিবেন। তাহলে যখন পুলিশ অ্যাটাক করেছিল তখন কি ঘটনা ঘটছিল সেটা আমরা দেখি একটু। এই দেখেন, ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড অ্যান্ড মেনি আদার্স ওয়ার ইনজুরিড। এই পুরোটা নেবেন, এটাই ঘটছিল, এই পুরোটা নেবেন, পুরোটা নিলাম। নেওয়ার পরে কি করবেন? এই যে এই হোয়েন থেকে শুরু করে, এই হোয়েন থেকে শুরু করে এটুকু নিয়ে নেবেন, শেষ। কি বুঝতেন কিনা দেখেন, তাহলে ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, 5 or 6 others were seriously wounded and many others were injured when the policemen attacked the strikers। বুঝতে পেরেছেন? কি বলেন, বুঝতে স্যার পেরেছেন? এই হ্যাঁ, ওই জায়গায় কোনো সময় দেওয়া লাগবে না? না এখান তো হোয়েন দিয়ে শুরু হয়নি, এটা তো প্রশ্ন না, এটা তো কনজাংশন। এখানকার প্রশ্ন হচ্ছে এইটা, হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল, হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স, যখন ওই যে পুলিশরা আন্দোলনকারীদের ওপর অ্যাটাক করেছিল তখন কি হয়েছিল, এই ঘটনার প্রশ্নটা হচ্ছে এইটুকু। বুঝতে পেরেছেন? জি স্যার। কারণ এখানে হোয়েনের পরে তো অক্সিলারি ভার্ব নাই, আছে, না স্যার। এটা হচ্ছে কনজাংশন, এটা প্রশ্ন করা না, ইন্টারোগেটিভ প্রোনাউন না এখানে। যেমন দেখেন এখানে অক্সিলারি ভার্ব আছে, প্রত্যেকটার ক্ষেত্রে দেখবেন অক্সিলারি ভার্ব আছে, দেখেন অক্সিলারি ভার্ব আছে, বাট এই হোয়েনের পরে অক্সিলারি ভার্ব নাই, তার মানে এটা কনজাংশন। এবার দেখেন, হোয়াট ইন্সপায়ার দ্য ওয়ার্কার্স জয়নিং দ্য প্রোটেস্ট, কি হবে অ্যান্সার? হোয়াট ইন্সপায়ার্ড,
দ্য ওয়ার্কার স্যার ওই জয়নিং দ্য প্রোটেস্ট। শ্রমিক নেতাদের বক্তব্য। এই যে হটের পরে সাহায্যকার ভার্ব আছে, এই মূল ভার্ব আছে, তাহলে হচ্ছে লেবার লিডার্স নাকি? দেখেন এখানে আছে, জি লাইনটা আছে, স্যার। পাবেন। সেটা হচ্ছে এই যে ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস নাকি? এই যে ট্রেড ইউনিয়নস নেন এটা, এই জায়গায় এই হটের জায়গায় দিবেন ট্রেড ইউনিয়নস। ট্রেড ইউনিয়নস লেখার পরে কি করবেন, এই যে এখানে ভার্ব থেকে শুরু করে বাকিটা নিয়ে নেবেন, শেষ। এই যে দ্য ট্রেড ইউনিয়নস ইন্সপায়ার দ্য ওয়ার্কার্স জয়নিং দ্য প্রোটেস্ট। ক্লিয়ার? বুঝতে বুঝতে পারলেন কি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে এই প্রশ্ন তো হয়ে গেছে, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড দ্য হিস্টোরিক ইভেন্টস টেক প্লেস, এটা হয়ে গেল। আচ্ছা, এইবার দেখেন, হাউ ডিড দ্য পুলিশম্যান বিহেভ উইথ দ্য ওয়ার্কার্স ডিউরিং দেয়ার প্রোটেস্ট। বলেন কি নিবেন এখান থেকে? দ্য পুলিশম্যান। দি পুলিশম্যান, আমরা সবকিছু নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে শুধু পাস্ট ফর্ম করে দেবো, বিহেভ, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন বলেন এই কিভাবে আচরণ করেছিল পুলিশরা, ওইখানে আমরা পেয়ে যাব, দেখবেন সরাসরি এখান থেকে নিয়ে নিব। সেটা হচ্ছে পুলিশম্যান, পুলিশম্যান কই, সাডেনলি এই যে পুলিশম্যান অ্যাটাক দা, এই যে উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, ঠিক আছে? আচরণ তো এটা দিয়ে করছিল নাকি? এই যে এখানে নিয়ে নেন, কই, এই যে দি পুলিশম্যান বিহেভ উইথ দ্য ওয়ার্কার্স ডিউরিং দ্য প্রোটেস্ট উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, ফুল স্টপ। ঘটনা কি বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন? স্যার ক্লাবস মানে কি? জি স্যার। লাঠি সোটা, লাঠি সোটা, ক্লাবস মানে লাঠি সোটা, আর এই যে রিভলভার্স মানে আগ্নেয়াস্ত্র, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইন্সপায়ার এই প্রশ্নটা হয়ে গেছে, হোয়াট ডাজ মেড এ কমেমোরেটর হয়ে গেছে, হুইচ ডিমান্ড হয়ে গেছে, হোয়াট অ্যাক্টিভিটি, যেটা দেখেন, হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেনস্ট দ্য অথরিটিস। কি কাজ করেছিল অথরিটির বিরুদ্ধে, তারা কি কাজ করেছিল? তাহলে কি করেছিল মনে আছে? দি ওয়ার্কার্স, বলেন কি দিবেন? হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেনস্ট দ্য অথরিটিস। আচ্ছা, এবার আমরা একটু প্যাসেজে চলে যাই, কি করেছিল দেখেন। কি করেছিল, কি করেছিল? আচ্ছা দাঁড়ান, প্রশ্নটা কি? রুটি বানাবো এখন। দাঁড়ান এক মিনিট, প্রশ্নটা কি ছিল? হোয়াট অ্যাক্টিভিটিস ডিড দ্য ওয়ার্কার্স ডু এগেনস্ট দ্য অথরিটিস। অথরিটিজের মানে কর্তৃপক্ষের বিরুদ্ধে কি করেছিল? প্রতিবাদ। আন্দোলন করেছিল। দি দেখেন, আমরা এখান থেকে সাজাই নিই, সেটা হচ্ছে দি ওয়ার্কার্স, দি ওয়ার্কার্স, এই দুয়ের জায়গাতে অ্যান্সার হবে, দুয়ের জায়গাতে অ্যান্সার হবে কি? ওয়েন্ট, ওয়েন্ট অন স্ট্রাইক, ঠিক না? ওয়েন্ট অন স্ট্রাইকস, তারপরে হয়ে গেল যে এগেনস্ট দ্য অথরিটি, হয়ে গেল। শ্রমিকরা তাদের কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে গেল, ক্লিয়ার কিনা? বলেছিলাম ডু থাকলে ডু এর জায়গাতে অ্যান্সার হবে, এবং অ্যান্সার হবে একটা ভার্ব, আর এখানে যেহেতু ডিড আছে সে কারণে এই ভার্বটাকে পাস্ট ফর্ম করে দিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন হোয়াট হ্যাপেন্ড, এটা তো হয়ে গেল। হোয়াই ইজ দ্য ইভেন্ট অফ মে 1st 1886 এ রিমাইন্ডার ফর দ্য ওয়ার্কার্স। এখন এটা সাজান, কি লিখবেন? এই পুরোটা নেন, দেখেন এই পুরোটা নেন, এরপরে হচ্ছে ওই যে ইজটাকে সাবজেক্টের পরে দিতে হবে, দ্য ইভেন্ট অফ মে 1st 1886, এই জায়গাতে ইজটা দিবেন, ইজ এ রিমাইন্ডার ফর দ্য ওয়ার্কার্স। ওকে, এবার প্রশ্নটা যেহেতু হোয়াই দিয়ে শুরু হয়েছে, তাহলে কারণ লিখবেন, তাহলে লেখেন বিকজ, বিকজ, বিকজ নিয়ে কারণটা দেখেন, কারণটা হচ্ছে এই যে ওয়ার্কার্স উইল, এই যে এটাই হচ্ছে তার কারণ, পুরোটা শেষ। দ্য ওয়ার্কার্স will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions
বেটার প্যান্ট বেটার লাইভস। এই যে অ্যান্সার। যেটা বড় হবে হবে, ছোট হবে হবে, অসুবিধা নেই। যতটুকু প্রশ্ন ততটুকু অ্যান্সার। যতটুকু প্যাসেজ থেকে নেওয়া দরকার ততটুকু নেবেন। এক গাদা গাদা লাইন কপি করে নেওয়া যাবে না, ঠিক আছে? বলেন বুঝছেন কিনা? জি স্যার। এভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? স্যার বলেন প্রশ্ন আছে? স্যার আচ্ছা একটু দেখি, দাঁড়ান আরো কিছু প্যাসেজ দেখাই। আয় আয় দাঁড়ান, একটু ওয়েট করেন, পানি খেতে হবে। কোন প্যাসেজ করব? করে মেহেরজান করেন, দেখেন এই যে প্রশ্নটা একটু বড় করে নিয়ে দাঁড়ান। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওই যে 2 দাগের যে প্রশ্ন স্যার ওই যে 5 নম্বরে যে প্রশ্নটা আসে, এটা হ্যাঁ হলো যে তুমি এই সম্পর্কে কি জানো, 2 থেকে 3টা সেন্টেন্স লেখো। ওইটা স্যার হচ্ছে কিভাবে লিখতে হবে? ওটা প্যাসেজ থেকে যা জানেন লিখে দিবেন। প্যাসেজ থেকে যদি নিজে নিজে লিখতে পারেন লিখবেন, যদি না পারেন তাহলে প্যাসেজ থেকে কপি করবেন, ঠিক আছে? স্যার এটা লিখে দিতে হবে। হ্যাঁ, মানে স্যার আমি যেটা জানি সেটা লিখে দেবো, যদি সেটা না পাই তাহলে স্যার প্যাসেজ থেকে কপি করে দিবেন, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে স্যার। এই যে দেখেন, হোয়াই ডাজ দ্য অথর কল দ্য যমুনা গ্রিডি? যমুনা নদী কেন, এই সরি, লেখক অথর মানে লেখক, লেখক কেন যমুনা নদীকে লোভী বলেছে? ওকে, তাহলে এটা আগে সাজান, এই জায়গা থেকে আগে সাজান। এটা কি লিখবেন? বলবেন হচ্ছে দি অথর, এটা লেখেন দি অথর, এখানে ডাক ছিল যেন কলস দেন, কলস দ্য যমুনা গ্রিডি। এবার কারণটা দিবেন, হোয়াই দিয়ে শুরু হয়েছে না, তাহলে বিকজ। কারণটা কি? এই কারণটা আপনি প্যাসেজ থেকে নেন। কারণটা কি কনসে? কারণ হচ্ছে আপনি নিজে থেকেও লিখতে পারেন, আবার এখান থেকেও নিতে পারেন। ওই যে হচ্ছে এই মেহেরজানের বাড়িঘর সব ভেঙে দিছে নাকি? সবকে গ্রাস করে নিয়েছে। হ্যাঁ, তাহলে আপনি যদি নিজে থেকে লিখতে পারেন তাহলে কি লিখে দিবেন? বিকজ দি রিভার, দি রিভার, ওখানে কি দেওয়া ছিল যেন, গ্র্যাপস না কি জানি একটা ওয়ার্ড দেওয়া ছিল, দাঁড়ান ওই, দাঁড়ান এই লাইনটা হুবহু আছে, একটু বড় করে নি, দাঁড়ান। সেটা হচ্ছে দ্য ইরোজন অফ যমুনা গ্রেডিক, এই যে কনজাম দ্য অল হার ল্যান্ড প্রপার্টি, তারপরে আর একটা শব্দ আছে, ইট টুক দ্য রিভার অনলি ডে মাদার্স ভেজিটেবলস গার্ডেন, এই যে ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডেভোর, এই যে ডেভোর, ডেভোর মেহেরস হাউস ট্রিজ ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বু বুশ। ওকে, এটুকু নিয়ে নেন। এই জায়গাতে একটা কাজ কাজ করতে হবে, কায়দা করতে হবে, কায়দাটা দেখেন। স্যার গ্রাস করা ইংরেজি কি? ওই যে ডেভোর, ডেভোর, এই যে ডেভোর। তাহলে আপনি বলবেন বিকজ দ্য রিভার, এখানে বলবেন হচ্ছে কি ডেভোর্ড, পাস্ট টেন্স, গল্পটা যেহেতু পাস্টে ওই সরি প্রেজেন্টই আছে, তাহলে ডিভোর্স দেন, এই যে, ঠিক আছে। দ্য অথর কলস দ্য যমুনা গ্রিডি বিকজ দ্য রিভার ডেভোর্স মেহেরস হাউস ট্রিজ ভেজিটেবলস গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ। ক্লিয়ার? আচ্ছা বুঝছেন? স্যার কোরাল মানে কি? হ্যাঁ হ্যাঁ, কোরাল 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 কি? কোরাল গ্রাস। কোরাল মানে গ্রাস। এই ডেভর মানে কোরাল গ্রাস, বুঝছেন নি?
আচ্ছা, এবার দেখেন হোয়ার ডাজ মেহেরজান লিভ। ওকে, তাহলে লেখেন, লেখেন হচ্ছে মেহেরজান, লিভস ইন মেহেরজান লিভস, তাই না? লিভস। দেখেন আপনি কিন্তু এখানে কিন্তু হচ্ছে সব পাস্টে দেওয়া আছে। দেখেন আমি আপনাদেরকে বলছিলাম মনে হয়, না এটা প্রেজেন্ট কোথায়, এই যে ইন ইসলাম অন দা এই সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন, এটা সরাসরি পাওয়া গেল। ওকে, সরাসরি নিয়ে নেন, অসুবিধা নেই। এই যে নিয়ে নিলেন, শেষ। তারপরে হোয়াট ডাজ ডান্সিং ফ্লেম মিন। ডান্সিং ফ্লেম মানে কি? এই মিন যখন থাকবে তখন কি বলছিলাম মনে আছে? যখন এই মিন বা থিং কথা থাকবে তখন কি বলছিলাম, কারো মনে আছে? বলছিলেন স্যার আই মিনস দিয়ে লিখতে। না না, আই মিনস না, তখন আমরা বলছিলাম যে শব্দটাকে লিখবেন, বলবেন ড্যান্সিং, তারপরে বলবেন ফ্লেম, তারপরে বলবেন হচ্ছে মিন্স, বলবেন কি বলবেন? মিন্স। এই ডান্সিং ফ্লেম মিন্স এটা বলবেন। এইটা কি, এটা আবার মিন্সটা প্যাসেজে পাবেন, ওর অর্থটা কি দেখেন। সেটা হচ্ছে ড্যান্সিং ফ্লেমের জায়গায় যান, হাজবেন্ড, কোথায় আছে লাইনটা? এই যে ড্যান্সিং ফ্লেমের আনস্ট্রি নাকি, মিন্স আনস্ট্রি। আনস্ট্রি মানে কি, যেগুলো যে সবসময় নড়াচড়া করে, স্ট্রি না। এই যে মানে ডান্সিং ফ্লেমের মানে আনস্ট্রি হয়ে গেল, বুঝছেন? অথবা বলতে পারেন আনস্ট্রি অফ ফায়ার, আনস্ট্রি অফ ফায়ার। ক্লিয়ার? স্যার ড্যান্সিং ফিল্ম অর্থ কি? ওই যে বাতাসের সাথে ধোঁয়াগুলা যখন ওই যে আগুন নড়াচড়া করে না, বাতাসে মানে আগুনে বাতাস লাগলে যা হয়। ফ্লেম মানে হচ্ছে ধোঁয়া বা আগুনের ফুলকি, বুঝছেন নি? জি স্যার। ওই যে আগুনে বাতাস লাগার পরে আগুন কেমন আনস্টেডি হয়ে যায় না, এক জায়গায় ঠিকভাবে জ্বলে না, একবার ডানে যায় বামে যায়, ওইটাকে বলে। আচ্ছা, হাউ ক্যান উই স্টপ রিভার ইরোজন। সাজান এটা কিভাবে হবে, দেখেন। উই, এটা নেন, আর এই ক্যানটাকে সাবজেক্টে পরে দেন। উই ক্যান স্টপ রিভার ইরোজন। এবার দেখেন কিভাবে করতে পারি, প্যাসেজ শেষের দিকে সম্ভবত পাওয়া যাবে। থাউজেন্ড অফ মোর গেল। রিভার ইরোজন কিভাবে বন্ধ করতে হয়, এটার কোনো কিছু আছে? দেখি দাঁড়ান। আচ্ছা, যদি না পান তাহলে নিজে নিজে দিয়ে দিবেন। কি দিবেন? সহজ একটা পলিসি আছে, বলবেন হচ্ছে উই ক্যান স্টপ রিভার ইরোজন টু টেক প্রপার অ্যাকশন। প্রপার অ্যাকশন, বুঝতে পেরেছেন? যে একদম সঠিক পদক্ষেপ গ্রহণ করে নদী ভাঙন বন্ধ করতে পারি। হোয়েন আর ম্যানি মোর ভিলেজ থ্রেটেন্ড বাই দ্য রিভার্স, রোরিং রিভার্স। তাহলে এটা কিভাবে লিখবেন? এটা পুরোটা লেখেন, লেখার পরে ম্যানি মোর, ম্যানি মোর ভিলেজেস, এখানে দিবেন ওই যে আরটা, আর ম্যানি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য রোরিং রিভার্স। প্রশ্ন হচ্ছে হোয়েন, কখন। দেখেন এই কখনটা পাবেন ওই যে ডিউরিং দ্য মনসুন, সম্ভবত এই যে ডিউরিং দি মনসুন, ডিউরিং মনসুন। স্যার মনসুন মানে কি? মনসুন মানে হচ্ছে যে বর্ষাকাল, বুঝলেন? বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ রিভার, সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো ইরোড ডিউরিং মনসুন। মানে বর্ষাকালে যে সময় বৃষ্টি হয় না, ওই সময়টাকে মনসুন বলে। ঠিক আছে? আচ্ছা দেন, এই দেখেন ডিউরিং ইজ মনসুন ম্যানি মোর ভিলেজেস, আর এই পাই গেছেন। ডিউরিং ইজ মনসুন ম্যানি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা। ওকে, তাহলে এটুকুও নিতে পারেন, ডিউরিং ইজ মনসুন।
ব্যাস, ব্যাপারটা বুঝলেন কিনা? কারণ আপনারা আগে যেভাবে করতেন বা অনেকে যেভাবে করে, সেটা হচ্ছে কি করে, প্যাসেজের লাইনের সাথে যা মিল পাই ওই লাইনটা হুবহু কপি করে। ওইভাবে কপি করে লিখলে মার্ক পাবেন না, অনেক ক্ষেত্রে পাবেন, আবার অনেক ক্ষেত্রে পাবেন না। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তাহলে প্রশ্নের আনসার তো বুঝলেন। আচ্ছা, এবার বলেন আগামী ক্লাসে কি পরীক্ষা দিবেন? আগামী ক্লাসে কি করবেন, পরীক্ষা দিবেন কিনা? স্যার শনিবারে পরীক্ষা দেই। শনিবারে? আগামী ক্লাস আছে কি বারে? আজকে সোমবার, বুধবারে। বুধবারে। বুধবারে কি করবেন বলেন? স্যার দেই পরীক্ষা। হ্যাঁ স্যার পরীক্ষা। আচ্ছা, তাহলে পরীক্ষা দেন। আচ্ছা, এখন বলেন, গত ক্লাসে আপনাদের পরীক্ষা নিয়েছিলাম কিসের, সেকেন্ড পেপারে নাকি ফার্স্ট পেপারের? সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার। তাহলে আগামী ক্লাসে পরীক্ষা দেন ফার্স্ট পেপারের। ফার্স্ট পেপারটা আমি একটু বলি কি কি পরীক্ষা হবে। সেটা হচ্ছে, প্রথম কথা 1 নাম্বার, 1 নাম্বারে পরীক্ষা, 2 নাম্বারে পরীক্ষা, 3 নাম্বার, 3 নাম্বারে পরীক্ষা, তারপরে সামারি রাইটিং, ঠিক আছে? এটা সামারি কই? আচ্ছা, তারপরে হচ্ছে এই 1 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে, স্যার 7 তো করে নাই। হ্যাঁ হ্যাঁ, স্যার 7 করানো হয় নাই। এই এটা করানো হয়নি? না স্যার। এটা তো সহজ। আচ্ছা, এটা নিয়ে কথা বলতে হবে একটু, ঠিক আছে? তাহলে 6 পর্যন্ত দেন, 1 থেকে 6 পর্যন্ত পরীক্ষা, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে 1 থেকে 6 পর্যন্ত পরীক্ষা আগামী বুধবারে, ঠিক আছে? ওকে স্যার, ওকে। ওকে, ঠিক আছে। স্যার ওইটাও দেই স্যার। ওটা দিয়ে দিব, 7 পর্যন্ত দিব। হ্যাঁ স্যার দেন। 7 পর্যন্ত দিলাম, আপনারা একটু পড়ে নিয়েন, তারপরে ওইগুলো নিয়ে একটু পরে আলোচনা করা যাবে, ঠিক আছে? 1 থেকে 7 পর্যন্তই দেন, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে ইংরেজি প্রথম পত্র 1 থেকে 7 পর্যন্ত পরীক্ষা, ওকে? ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। আদাব স্যার। আদাব।